আসলে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি তোমাদের নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ক্লাস যে 10-এর অ্যামোনিয়া করেছিলাম তার পরেরটা H2S নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওতে, আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি তোমাদের খুব সহজ করে সব কিছু বোঝানোর, প্রাকৃতিক উদাহরণ দিয়ে বোঝানোর, যাতে তোমাদের কাছে এই সাবজেক্টগুলো খুব ইজি হয়ে যায়। সময় নষ্ট না করে আমি চলে যাই আজকের পড়ানোতে। আজকে আমরা পড়ব হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডের প্রস্তুতি, কিভাবে সেটা প্রস্তুত করা হয় এবং বাকি তার রাসায়নিক বিক্রিয়াগুলো। আজকে এই অধ্যায়ে পুরোটা শেষ হবে কি না আমি জানি না, দেখছি আমি কতটা করতে পারি। না হলে নেক্সট এপিসোডে তো আমরা অবশ্যই এটাকে শেষ করে দেবো। না, শুরু করি। হাইড্রোজেন সালফাইড তৈরি করতে আমাদের কি কি লাগে? উপকরণ যেটা লাগে সেটা হচ্ছে, প্রথম যেটা লাগে সেটা হচ্ছে ফেরাস সালফাইড, FeS, ঠিক আছে, FeS। আর লাগে হচ্ছে তোমার H2SO4, যেটা লঘু H2SO4, ঠিক আছে, এটা কিন্তু লঘু। এবার এই যে H2S, এটা দুরকমভাবে আমাদের প্রস্তুত করা হয়। একটা হচ্ছে উলফ বোতল নিয়ে, একটা হয় উলফ বোতল, আর একটা হয় কিপ যন্ত্র, ঠিক আছে। এবার কেন দুটো? দেখো, এই উলফ বোতল দিয়ে যখন আমরা দেখাচ্ছি, উলফ বোতল দিয়ে যখন আমরা করব, তখন আমরা এই H2S উৎপাদনটা নিয়ন্ত্রণ করতে পারবো না। মানে আমার যখন ইচ্ছা তখন H2S পাবো, যখনই দরকার হবে না তখন H2S উৎপাদন বন্ধ থাকবে। এটা আমরা এই উলফ বোতল দিয়ে করতে পারবো না, আমরা কিপ যন্ত্র দিয়ে করব। কাজেই যখন আমাদের পরীক্ষাগারে বা পরীক্ষার জন্য কোনো রকম এক্সপেরিমেন্টের জন্য যে একটু H2S দরকার, তখন আমরা কিন্তু এই কিপ যন্ত্র দিয়ে করব। আদারওয়াইজ উলফ বোতল দিয়ে আমরা যখন পুরো H2S-এর যতটা মানে আমার কোনো নিয়ন্ত্রণের দরকার নেই, H2S উৎপাদন হয়ে যাক, তখন আমরা উলফ বোতল দিয়ে করব। চলো আমরা প্রথমে উলফ বোতল দিয়ে H2S উৎপাদনটা করি। উলফ বোতলটা কীরকম? উলফ বোতলটা হচ্ছে দুমুখ খোলা একটা বোতল, ঠিক আছে। আমি আগেই তোমাদের কাছে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আঁকতে খুব একটা ভালো পারি না, মোটামুটি বোঝানোর জন্য আমি আঁকছি। তো আমার আঁকা দেখে একটু ক্ষমা ঘেন্না করে নিও, কারণ তোমরা সবাই এখন খুব সুন্দর আঁকো, তো আমি আঁকতে একদমই পারি না। জাস্ট বোঝানো, কাজ চালানোর মতো আমি আজকে তোমাদের দিকে বলছি, ঠিক আছে। উলফ বোতল হচ্ছে এরকম দুমুখওয়ালা একটা কাচের বোতল, ঠিক আছে, যার এরকম দুটো মুখ আছে, ঠিক আছে। এই উলফ বোতলের মধ্যে কি নেওয়া হয়? FeS, ফেরাস সালফেট আর জল, ঠিক আছে, এই দুটো নিয়ে নেওয়া হবে। আর এই যে মুখটা, এইখানে একটা ফানেল টাইপের রাখা হয়, ফানেল, যে ফানেল দিয়ে গাঢ় H2SO4টাকে ঢালা হয়, এরকম একটা ফানেল রাখা হয়। আর এটা হচ্ছে নির্গমন পথ। H2S যে উৎপাদন হবে সেটা তো বেরোবে, সেটা এরকম একটা নল দিয়ে বেরোতে থাকে, যে নলটা আবার একটা খালি পাত্র মধ্যে দেওয়া হচ্ছে। H2S যে আমরা সংগ্রহ করব সেটাকে তো একটা পাত্রের মধ্যে রাখতে হবে, তো সেরকম একটা পাত্রের মধ্যে এরকমভাবে রাখা হয়। কী ঘটনা ঘটে? দেখো, ফেরাস সালফেট হচ্ছে কঠিন, তার মধ্যে জল দিয়ে দেওয়া হয় এবং তারপর এই নলটা দিয়ে লঘু H2SO4 আস্তে আস্তে এর মধ্যে ঢালা হয়। এবার যখনই লঘু H2SO4 আর ফেরাস সালফেটের দ্রবণটার মধ্যে সংযোগ হয় বা দুটো যখন মিশে যায়, তখন H2S উৎপাদন হতে থাকে এবং H2S এই নল দিয়ে বেরিয়ে এসে এইখানে একটা ফাঁকা জার, সোজা করে ফাঁকা জার রাখা হয়, যার মধ্যে ভরতে থাকে। এবার এই H2Sটা কেন সোজা করে রাখা হয়েছে? তার কারণ হচ্ছে H2Sটাকে আমরা বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা এই গ্যাস জারে সংগ্রহ করছি। কেন ঊর্ধ্ব অপসারণ? আমি আগেরটাতেও বলেছিলাম যে গ্যাসগুলো বাতাসের থেকে ভারী হয় তাদের ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। তো H2S হচ্ছে বাতাসের থেকে ভারী গ্যাস, তাই এরকম ঊর্ধ্ব অপসারণ দ্বারা H2S গ্যাসটাকে এর মধ্যে সংগ্রহ করে নেওয়া হয়। এবং কখন এই গ্যাসটা এই গ্যাসটা তো এবার হচ্ছে, এবার ভর্তি হয়ে গেল কিনা কী করে বোঝা যায়? না, যখনই এই জারটার মুখে, এটা একটা জার, এই জারের মধ্যে যদি লেড অ্যাসিটেট সিক্ত কাগজ দেওয়া হয়, কি লেড অ্যাসিটেট
দিয়ে ভেজা একটা কাগজকে যদি এর মধ্যে ধরা হয় তাহলে কাগজটার রং কী হয়ে যাবে, কালো হয়ে যাবে। তাহলে কাগজটার রং কালো হয়ে যাবে। কি, লেড অ্যাসিটেট। আমার ইয়েটা ভালো না তাই লেখাটা পড়েনি, আমি লিখে দিই লেড অ্যাসিটেট, সিক্ত কাগজ এর মুখে যদি ধরা হয়, কাগজটা যদি কালো হয়ে যায় তাহলে বলা হয় যে মানে যে হ্যাঁ আমার জারটা পুরো H2S ভরে গেছে, তখন এই জারটার মুখটা বন্ধ করে দেওয়া হয়। এইভাবে কিন্তু আমার উল বোতলের সাহায্যে H2Sকে উৎপাদন করা হয়। এইবার আমাদের আরেকটা বলেছি আমি কিপ যন্ত্র। কিপ যন্ত্র দিয়ে আমরা কিভাবে করা হয়, কিপ যন্ত্রটা কীরকম সেটা একটু দেখি এবং কিভাবে তার মেকানিজম বা তার কী কাজ করা হয়। আচ্ছা, এইখানে একটা বলি, এই উল বোতল দিয়ে যে করলাম, এখানে দেখলেন যে আমরা ফেরাস সালফেটের মধ্যে জল দিয়েছিলাম, তার মানে H2S এর মধ্যে কিন্তু কিছুটা জল আমার থেকে যাচ্ছে। আচ্ছা, আমি ইকুয়েশনটা লিখে দিই, আমার ফেরাস সালফেট আর H2SO4, সরি FeS প্লাস H2SO4 তৈরি হয় হচ্ছে ফেরাস সালফেট প্লাস H2S। এবার এই যে জলীয়, তো এর মধ্যে না কিছুটা জল থাকে, তো এই জলটা শুষ্ক করার জন্য আমার বিশুদ্ধ চাই, তো করার জন্য আমরা P2O5 ফসফরাস পেন্টক্সাইড এইটা দিয়ে আমরা এই P2O5 এর মধ্য দিয়ে যদি আমি এই জলীয় H2Sটাকে আমি চালনা করি তাহলে কি হয়, তাহলে P2O5 এই H2S থেকে জলটা শোষণ করে নেয়, তখন যে H2Sটা আমরা পাবো তখন হচ্ছে সেটা পিওর শুষ্ক, একদম এর মধ্যে কোনো জল নেই। এবার আমরা কিন্তু জানি যে জল শোষণকারী আরেকটা আছে হচ্ছে গাঢ় H2SO4, তাই তো? তো আমরা কেন গাঢ় H2SO4টা এই H2S শুষ্ককরণের সময় ইউজ করি না? তার একটা কারণ হচ্ছে গাঢ় H2SO4 এর সঙ্গে কিন্তু H2S এর বিক্রিয়া হয়, বিক্রিয়া হয়ে H2Sটা ভেঙে গিয়ে সালফার হয়ে যায়। তো তাহলে আমি তো আর আমার হাইড্রোজেন সালফাইড চাই, সে যদি বিক্রিয়া করে H2S থেকে সালফারে পরিণত হয় তাহলে তো আমি হাইড্রোজেন সালফাইড পেলাম না। সেই কারণেই কিন্তু গাঢ় H2SO4 ইউজ করা হয় না, P2O5 ইউজ করা হয়। ঠিক আছে, বোঝা গেল? এই আসি যেটা আমরা বলছিলাম যে H2Sকে আমরা কিপ যন্ত্র দিয়ে কিভাবে তৈরি করছি। কিপ যন্ত্রটা কি, দেখো কিপ যন্ত্র না, কিপ যন্ত্র হচ্ছে মানে কীরকম বলো তো, কিপ যন্ত্র হচ্ছে এরকম একটা গোল টাইপের একটা বাটল, যার নিচে বড় এরকম একটা নল থাকে, এরকম বড়, ঠিক আছে, একদম বড় নল। এটা হচ্ছে একটা পার্ট। এবার এইটা বসানো থাকে হচ্ছে আরও একটা গোল এরকম একটা কন্টেনারের মধ্যে। এক মিনিট, গোল কন্টেনারটা এঁকে নিই তাহলে ভালো হবে, বুঝতে পেরেছ? দেখো আমি আঁকতে পারি না, আগেই বলেছি, আঁকাটা একটু কেমন একটা হয়ে গেল, একটু তোমরা ম্যানেজ করে নিও। হ্যাঁ, এই
এইটা হচ্ছে একটা বড়, এটা দুটো অংশ থাকে, এটা হচ্ছে একটা পার্ট এ পার্ট, আর এই দুটো হচ্ছে বি পার্ট, ঠিক আছে। এ পার্টটা বি পার্টের মধ্যে বসানো থাকে। দেখো খুব ভালো করে দেখো, এই পার্টে কী হচ্ছে, একটা এরকম ফ্লাক্স যার নিচে একটা পুরো লম্বা নল আছে, যে নলটাকে বসানো হয়েছে এই বি পার্টের মধ্যে। বি পার্টের প্রথমে একটা এরকম ফ্লাক্স রয়েছে, সেই ফ্লাক্সটা আরও একটা ফ্লাক্সের মধ্যে কিন্তু অ্যাড করা, আর এর ওপরে অংশে এটা হচ্ছে একটা স্টপ কক, এখান দিয়ে আর কি H2S-টা বেরোবে। কী ঘটনা ঘটানো হয়, এই যে মাঝখানের যে পার্টটা, এই পার্টটার মধ্যে রাখা থাকে হচ্ছে ফেরাস সালফেট FeS, ঠিক আছে। আর এই নলটা এইখানে একটা ফানেল দেখা থাকে, একটা ফানেল টাইপের এরকম একটা তোমার এরকম টাইপের একটা ফানেল টাইপের লাগানো থাকে। এই ফানেল দিয়ে H2S-টা ঢালা হয়। H2S-টা যেই ঢালা হয় এটা পড়তে থাকে, প্রথমে এই নালি দিয়ে এসে এইখানটা পুরো ভর্তি হয়, ঠিক আছে। ঢালা হচ্ছে, এখানে ভর্তি হলো, যে ভর্তি হতে হতে এই জায়গাটা ফাঁকা আছে, তো এখানে তাহলে কি এই মাঝখানেরটাতে উঠবে, যে মাঝখানেরটাতে উঠবে এখানে কি আছে, ফেরাস সালফেট আছে, ফেরাস সালফেটের সঙ্গে এর বিক্রিয়া হবে, বিক্রিয়া হলে তৈরি কি হচ্ছে H2S গ্যাস। এবার এইখানে একটা স্টপ কক দেওয়া থাকে, এই স্টপ ককটা খুললে এইখান থেকে H2S-টা বেরোচ্ছে, নির্গমন হচ্ছে। এবার আমি যে বললাম যে এই কিপযন্ত্রে কী হয়, আমি আমার ইচ্ছা মতো যখন চাইবো তখনই H2S বেরোবে, আদারওয়াইজ বেরোবে না। তো কি হয় দেখো, এই যখন বেরোচ্ছে স্টপ কক খোলা, H2S বেরোলো, এবার যেই মুহূর্তে আমি স্টপ ককটা বন্ধ করে দেবো তখন H2S আর তো এখান থেকে বেরোতে পারবে না। তখন এই H2S গ্যাসটা কি করে, এই H2S গ্যাসটা করে এর ভেতরে যে H2SO4 আছে তার উপরে চাপ দিতে থাকে। চাপ দিতে থাকলে কি হয়, এখানে যে H2SO4গুলো উঠেছিল সেগুলো নিচে চলে আসে, এখানে চলে আসে, এবং সেটা আবার এই নলের মধ্যে চাপ দেয়, সেই নলের ওপর উঠে যায়। তার মানে কি, এখানে যে ফেরাস সালফেটটা আছে তার সঙ্গে H2SO4 যে সংযোগে ছিল সেই সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। যেই বিচ্ছিন্ন হয়ে গেল তখন কি হলো, H2SO4 উৎপাদনটা বন্ধ হয়ে গেল। ব্যাস, আবার যখন আমার দরকার হবে আমি স্টপ ককটা খুলবো, এখানে যে H2S তৈরি হয়েছিল গ্যাসটা সেটা বেরিয়ে যাবে, যেই বেরিয়ে যাবে সে চাপ বন্ধ করা, এই যে H2SO4 ওপর যে চাপ দিচ্ছিলো সেই চাপটা আর দেবে না, তখন আবার H2SO4 ওপরে উঠবে, আবার ফেরাস সালফেটের সঙ্গে বিক্রিয়া ঘটাবে এবং আবার H2S তৈরি হবে। ঠিক এই পদ্ধতিতে আমাদের কিপযন্ত্রটা কাজ করে এবং আমাদের ইচ্ছা মতো আমরা এখানে H2S উৎপাদন করতে পারি। তাহলে বোঝা গেল। এইবার H2S-এর 2-4টে রাসায়নিক বিক্রিয়া আমরা আজকে পড়ব, বেশি না। H2S-এর ধর্ম কি, H2S জানো তো, H2S-এর গন্ধ হচ্ছে পচা ডিমের মতো, পচা ডিমের গন্ধ একদম, সেটা হচ্ছে এই গন্ধটা পেলেই বোঝা যাবে এটা H2S, ঠিক আছে। এবং H2S কিন্তু জলে দ্রাব্য, সেই জন্য জলের নিম্ন অপসারণ দ্বারা কিন্তু আমরা H2S-কে সংগ্রহ করতে পারিনি। আর এটা কিন্তু বর্ণহীন, ঠিক আছে, এর কোনো কালার নেই, ঠিক আছে, বর্ণহীন। আর এটা গ্যাসটা কিন্তু যথেষ্ট বিষাক্ত গ্যাস। এই হচ্ছে H2S-এর ধর্ম। এবার আমরা H2S-এর একটা যে বিক্রিয়া সেটা আমরা করি, সেটা হচ্ছে ধরো H2S হচ্ছে আম্লিকধর্মী, তো কী করবে, এই জলের সাথে বিক্রিয়া করে, জলের সাথে বিক্রিয়া করলে এটা মৃদু আম্লিক করে। কিরকম দেখো, H2S প্লাস যদি আমি জল করি, আম্লিক হলে আমরা কি মনে আছে, হাইড্রোক্সিনিয়াম আয়ন তৈরি হয়, ঠিক আছে। তো H3O প্লাস তৈরি হবে আর একটা HS মাইনাস তৈরি হয়, ঠিক আছে। এইটা হয় আসলে, এটা হচ্ছে মৃদু আম্লিকধর্মী, এই জন্য এটা কি করে, ও এরকম এই সালফাইড আয়নটা তৈরি করে। এটা যদি একদম আমি এরকমভাবে না দিয়ে আরেকটাভাবেও আমি ইকুয়েশনটা যদি দেখি, দেখো H2S প্লাস আরও যদি জলের সাথে বিক্রিয়া করা হয় 2H2O, তাহলে জিনিসটা দাঁড়ায় হচ্ছে 2H3O প্লাস, আর হচ্ছে সালফার যে তার আয়ন তৈরি করছে, ঠিক আছে, সালফাইডের আয়ন তৈরি করে, উৎপন্ন করে। এটা হচ্ছে H2S হচ্ছে মৃদু আম্লিক, আর H2S হচ্ছে অ্যাসিড। তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া করে কি করবে, লবণ জল তৈরি করবে। তো আমরা ক্ষারের সাথে একটা বিক্রিয়া দেখে নিই, ক্ষার আর H2S, ক্ষার প্লাস H2S কি, সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখি করি, H2S প্লাস NaOH কী হবে, NaHS, আর কী করবে, জল, সোডিয়াম বাইসালফেট আর জল তৈরি করছে, ঠিক আছে। তাহলে কি আমরা জানি এটা অ্যাসিড, এটা ক্ষার, করে কি হয়, লবণ জল তৈরি করে। এটা তো আমরা ছোটোবেলা থেকে করছি।
ঠিক আছে। তো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কী করছে, সোডিয়াম বাইসালফেট লবণ আর জল তৈরি করছে। আর সোডিয়াম এটা কিন্তু যদি আরেকটু বেশি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তাহলে কিন্তু আর বাই না, পুরো একেবারে সোডিয়াম সালফেটই তৈরি করবে। কী করবে, যদি 2NaOH এর সাথে আমি বিক্রিয়া করাই তাহলে এটা তৈরি হয় Na2S আর জল। বোঝা গেল? এরপরে যে বাকি রিয়াকশানগুলো এটা আমি পরের ভিডিওতে দেব, কারণ এই ভিডিওতে আমি শেষ করতে গেলে ভিডিওর লেন্থ 20-25 অনেকটা হয়ে যাবে, আর অনেক বেশি হলে তোমাদের সে ধৈর্যটা থাকে না, আমি জানি তোমার কেন, আমাদেরও বেশি বড় ভিডিও দেখতে ইচ্ছা করে না। তো আশা করি আমার যেটুকু অবধি বুঝিয়েছি তোমাদের অসুবিধা হবে না। আমার ভিডিওটা সবার সাথে দেখো, শেয়ার করো, আর যেটা সবথেকে বড় কথা সেটা হচ্ছে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইব যদি করে রাখো তাহলে কি হবে, তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো ছাড়বো বা পরের পার্টগুলো তোমাদের কাছে ইনফরমেশন সবার আগে যাবে, তাহলে তোমরা দেখতে পারবে। এইভাবেই সব সময় আমার পাশে থাকো, আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহ দাও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও, পড়ার ভিডিও তোমাদের জন্য আনতে পারি এবং সেটাকে তোমাদের কাছে খুব সহজভাবে বোঝাতে পারি, তোমাদের তাতে উপকার হবে। পাশে থেকো, আবার দেখা হবে, টাটা।